আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক আবারও সংঘাতের আশঙ্কা ঘিরে ধরেছে পুরো অঞ্চলকে। এই প্রেক্ষাপটে কাতারের একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু সামরিক ও বেসামরিক কর্মী প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ওয়াশিংটনের উদ্বেগকে স্পষ্টভাবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এবং একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ ও ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। এর মধ্যেই সাময়িকভাবে আংশিক বন্ধ থাকার পর ইরান তাদের আকাশ সীমা আবার খুলে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ও আঞ্চলিক বেশ কয়েকটি বিমান তেহরানের দিকে যাত্রা করেছে, যা বোঝাচ্ছে যে অন্তত বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সামরিক ও রাজনৈতিক অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। একই সময়ে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ধীরে ধীরে বদলাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে যে তীব্র বিক্ষোভ চলছিল তা এখন অনেকটাই স্তিমিত হয়েছে। এই আন্দোলন মূলত রাজনৈতিক দমননীতি, অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং নাগরিক অধিকারের প্রশ্নে ক্ষোভ থেকে জন্ম নিয়েছিল। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ দেশটির ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ইরান সরকার এখনও কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি, তবে কর্তৃপক্ষ স্বীকার করেছে যে সংঘর্ষ ও সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১০০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে বিরোধী গোষ্ঠী ও সরকার বিরোধী কর্মীদের দাবি নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি এবং এতে ১,০০০-এরও বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। এই ভিন্ন ভিন্ন দাবির কারণে আন্তর্জাতিক মহলে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা নিয়ে গুজব ও অভিযোগ আরও উত্তেজনা বাড়ায়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা করছে না সরকার এবং এসব খবর ভিত্তিহীন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। এই বক্তব্য তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সতর্কতা, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি এবং পারস্পরিক কঠোর বক্তব্য, এই সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য ভুল হিসাবও বড় ধরনের আঞ্চলিক সংকট বা সংঘাতের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পরবর্তী প্রশাসন কেমন হবে, এসব প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। মিশরের রাজধানী কায়রোতে হামাসের শীর্ষ নেতারা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হওয়া যুদ্ধবিরতি চুক্তি টালমাটাল অবস্থায় রয়েছে, কারণ ইসরায়েল একাধিকবার তা লঙ্ঘন করেছে এবং গাজায় হামলা পুরোপুরি বন্ধ হয়নি। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের এক উপদেষ্টা জানিয়েছেন, আলোচনায় রাফা সীমান্ত পুনরায় খোলা, মিশরের পাশে আটকে থাকা ত্রাণ গাজায় প্রবেশ নিশ্চিত করা এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহারই মূল বিষয়। তাহের আল নুনু বলেন, হামাস মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে গাজায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা যায়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতি বানচালের চেষ্টা করছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, পূর্ব গাজার তথাকথিত ইয়েলো লাইন বাফার জোন তারা কৌশলগত এলাকা হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। বর্তমানে গাজার ৫০% বেশি এলাকা কার্যত ইসরায়েলি দখলে রয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাটিক প্রশাসনের কথা বলছে, যেখানে ফিলিস্তিনি বিশেষজ্ঞরা যুদ্ধ পরবর্তী প্রশাসনের দায়িত্ব নেবে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এটি হামাসের বিকল্প একটি শাসন কাঠামো তৈরির সূচনা এবং এর লক্ষ্য গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন। তবে হামাস স্পষ্ট করেছে, ইসরায়েলি দখল চলাকালে তারা অস্ত্র ছাড়বে না। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রশ্ন আলোচনায় রয়েছে। ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ বলেছেন, গাজার প্রতিষ্ঠানগুলোকে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোর সঙ্গে যুক্ত করতে হবে, যাতে এক ব্যবস্থা, এক আইন ও এক বৈধ অস্ত্র নীতি বজায় থাকে।
অন্যদিকে মিশর, তুরস্ক ও কাতার এই উদ্যোগকে মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। তবে বাস্তবতায় গাজায় ত্রাণ প্রবাহ এখনও অপ্রতুল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। লাখো মানুষ এখনও গৃহহীন, ঝড় বৃষ্টিতে তাঁবু হারাচ্ছে এবং ইসরায়েল বহু ত্রাণ সংস্থার অনুমতি বাতিল করেছে। এদিকে যুক্তরাষ্ট্র হামাসের উপর শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার চাপ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে পুরো প্রক্রিয়াই ভারসাম্যহীন। আল জাজিরার বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, এই চুক্তি শুরু থেকেই পক্ষপাতদুষ্ট, কারণ যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের মিত্র। ফলে দ্বিতীয় ধাপ সফল হবে কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতার সরকার দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মী প্রস্থান নিশ্চিত করেছে। কাতারের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থির পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা মাত্র। বিবৃতিতে বলা হয়, কাতার কর্তৃপক্ষ তাদের নাগরিক ও দেশটিতে বসবাসকারী সব মানুষের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সে লক্ষ্যেই গুরুত্বপূর্ণ অবকাঠামো, সামরিক স্থাপনা ও কৌশলগত স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। কাতার সরকার আরও জানিয়েছে, পরিস্থিতির উপর তারা নিবিড়ভাবে নজর রাখছে এবং ভবিষ্যতে যদি নতুন কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি বা পরিবর্তন ঘটে তাহলে তা নির্ধারিত সরকারি চ্যানেলের মাধ্যমে জনসম্মুখে জানানো হবে। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এই প্রস্থানকে ঘিরে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এটি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থারই অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে, বিশেষ করে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কার কারণে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের খবর প্রকাশিত হওয়ার পর এই উত্তেজনা আরও আলোচনায় আসে। এমন প্রেক্ষাপটে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীর সরে যাওয়াকে অনেক বিশ্লেষক আগাম সতর্কতা হিসেবে দেখছেন। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পরিচালিত সামরিক ও নজরদারি কার্যক্রম সমন্বয় করা হয়। ফলে আঞ্চলিক উত্তেজনা বাড়লে নিরাপত্তাজনিত কারণে এমন পদক্ষেপ নেওয়া স্বাভাবিক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কাতার সরকারের ভাষ্য অনুযায়ী দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সব সময় প্রস্তুত রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতেও সেই নীতির ব্যতিক্রম হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল বরাবরই যুক্তরাষ্ট্রকে নিজেদের হয়ে যুদ্ধ করতে টেনে আনার চেষ্টা করে আসছে এবং এবারে তারা প্রকাশ্যে সেই কথা স্বীকার করছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি ইসরায়েলের চ্যানেল 14 এর কূটনৈতিক বিষয়ক সংবাদদাতা তামির মোরাগের একটি পোস্ট উদ্ধৃত করেন, যেখানে ইঙ্গিত দেওয়া হয় যে বিদেশি শক্তি ইরানে বিক্ষোভকারীদের হাতে সরাসরি অস্ত্র তুলে দিচ্ছে। আরাকচির দাবি, ইরানের রাস্তায় যে রক্ত ঝরছে তার পেছনে ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এবং বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার কারণে শত শত মানুষের মৃত্যু হয়েছে। তিনি বলেন, রাস্তায় রক্ত ঝরার মধ্যেই ইসরায়েল নির্লজ্জভাবে গর্ব করছে যে তারা বিক্ষোভকারীদের জীবিত অস্ত্র সরবরাহ করেছে, আর এটাই এত প্রাণহানির মূল কারণ। আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি ইরানে হত্যাকাণ্ড বন্ধ করতে চান তবে তার উচিত ইসরায়েলের দিকে নজর দেয়া এবং তাদের মাধ্যমে বিক্ষোভকারীদের অস্ত্র সরবরাহ বন্ধ করা। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দিচ্ছে এবং এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তামির মোরাগের পোস্টে বলা হয়, ইরানে বিক্ষোভকারীদের হাতে বিদেশি উপাদান সরাসরি অস্ত্র তুলে দিচ্ছে এবং এর ফলেই সরকারের লোকজন বহু মানুষের মৃত্যু হচ্ছে, যদিও তিনি কারা জড়িত সে বিষয়ে সরাসরি নাম উল্লেখ করেননি। এদিকে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সৌদি আরবস্থ মিশন তাদের কর্মী ও মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে যে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে তা ঘিরে ওয়াশিংটনের ভাষাও ক্রমেই কঠোর হচ্ছে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব শক্ত পদক্ষেপ নেবে। ইরান সরকার অবশ্য এই আন্দোলনকে দাঙ্গা ও সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর দায় চাপিয়েছে। সরকারিভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ না করা হলেও মানবাধিকার সংগঠন HRANA দাবি করেছে এ পর্যন্ত অন্তত ২৫০০ মানুষ নিহত এবং ১,০০০-এর বেশি আহত হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দেশটি এখন সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতির অবস্থানে রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার আগের চেয়ে আরও সম্প্রসারিত করা হয়েছে। বুধবার আইআরজিসির মহাকাশ শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি আধা সরকারি ফার্স নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের আগের সময়ের তুলনায় এখন বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে এবং এর ফলে বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। জুনে সংঘটিত ওই যুদ্ধে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করলে পাল্টা জবাবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এ ঘটনার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে কঠোর ভাষায় মন্তব্য করেছেন এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের কথাও বলেন এবং যাদের তিনি হত্যাকারী ও নির্যাতনকারী আখ্যা দেন তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন। এর আগে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হলে উদ্ধারে এগিয়ে আসার প্রতিশ্রুতিও দেন। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এর জবাবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, দেশটিতে হামলা হলে তারা অঞ্চল জুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাফানি মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে পাঠানো চিঠিতে ট্রাম্পের বক্তব্যকে অভ্যন্তরীণ সহিংসতা উস্কে দেওয়া ও সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ট্রাম্পকে ইরানিদের প্রধান হত্যাকারীদের একজন বলে আখ্যা দিয়ে তার হুমকি প্রত্যাখ্যান করেন। এই পরিস্থিতিতে বহু দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।